পুঁই শাক বাণিজ্যিকভাবে চাষ করা কিংবা বাড়িতে খাওয়ার জন্য তৈরি করা। এই রোগটি প্রায় সব ধরনের পুঁই শাক গাছে দেখা যায়। এই রোগগুলি ফাঙ্গিসাইড ব্যবহার করে খুব সহজেই রিমুভ করা যায়। এই ফাঙ্গিসাইডের দাম খুবই কম। আপনি আপনার এলাকার কাছাকাছি যে কোনো ফার্টিলাইজার দোকান থেকে পেয়ে যাবেন। ফার্টিলাইজার দোকান বলতে যে দোকানে সার বীজ বিক্রয় করা হয়। আমি আমার গাছে এই ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আমার আগের গাছগুলি দেখুন কেমন ছিল, আর এখন গাছগুলি দেখুন কেমন হয়েছে। দাগ তো রিমুভ হয়েছে, এছাড়াও গাছ সবুজ সতেজ এবং অনেক বড় হয়ে গেছে। গাছ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমাদের শীতকালের গাছ এবং এগুলো আমাদের শীতের পরের গাছ। আমরা প্রত্যেক বছর পুঁই শাক চাষ করি। পুঁই শাক চাষের ভিডিও আমার ফার্মার চ্যানেলে আপলোড করা আছে। আজকের রিয়েল লাইভ ভিডিওতে দেখাবো আমি কি কি বীজ ব্যবহার করছি এবং কিভাবে এই দাগগুলো রিমুভ হচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখাবো এবং কিভাবে দাগগুলো রিমুভ করবেন তা আলোচনা করব। ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু এই ভিডিও দেখার পর পুঁই শাক পাতাতে দাগ নিয়ে আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকবে না, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আলোচনা করছি রোগটি কেন হয় এবং কি ওষুধ ব্যবহার করবেন। এই রোগটি তিনটি কারণে হতে পারে: ফাঙ্গাস ঘটিত রোগ, জিঙ্কের ঘাটতি, জলের সঠিক ব্যবহার। ফাঙ্গাস ঘটিত রোগ, এই রোগটি সার্কোস্পোরা বেটিকলাম নামক ফাঙ্গাস ঘটিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটি বীজবাহিত হয়ে থাকে। রোগটি বাতাস, বৃষ্টি এবং সেচের জল দ্বারা দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগটি হওয়ার আগে কি কি ব্যবহার করবেন এবং এই রোগটি হওয়া অবস্থায় কি ব্যবহার করবেন, চলুন জেনে নেওয়া যাক। রোগটি হওয়ার আগে কি ব্যবহার করবেন। বীজ বসানোর আগে বীজের মধ্যে কার্বনডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড মিশিয়ে রোদে শুকিয়ে তারপর বসাবেন। এতে বীজের মধ্যে থাকা সমস্ত ধরনের ফাঙ্গাস মারা যায় এবং রোগটি দেখা যায় না। চারা যখন দুপাতা হবে তখন কার্বনডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং গাছের বয়স 15 থেকে 20 দিন হলে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো ভালো কোম্পানির ফাঙ্গিসাইড 15 থেকে 20 দিন পর পর স্প্রে করবেন। এতে ওই রোগটি হয় না। রোগটি হওয়া অবস্থায় কি ব্যবহার করবেন, আজকের থেকে এক সপ্তাহ পরে আপনাদের ভিডিওতে দেখাবো। এই গাছগুলোতে এবং আমার পুরনো গাছগুলোতে কোনো ধরনের দাগ দেখতে পাবেন না। সম্পূর্ণভাবে দাগগুলো রিমুভ হয়ে যাবে, গাছ অনেকটা বাড়বে এবং গাছের পাতা সবুজ সতেজ হয়ে উঠবে। চলুন বন্ধুরা, আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে মেশিনটা খুলে নিচ্ছি। আমি এখানে নিয়েছি মাইকোমাইসিন। আপনারা এর পরিবর্তে স্টেপ্টোসাইক্লিন নেবেন, এতে খুব ভালো কাজ হবে। আমাদের দোকানে স্টেপ্টোসাইক্লিন অ্যাভেলেবেল নেই, তাই এই মাইসিন নিয়েছি। এই মাইসিনটা 30 লিটার জলে গুলতে পারবে। 6 গ্রাম 30 লিটার জলে মিশিয়ে স্প্রে করা যাবে। আর এখানে নিয়েছি ফাঙ্গিসাইড একটা। এখানে নিয়েছি ফাঙ্গিসাইডের এই যে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেবটা উঠে গেছে কাটার ফলে। এই প্যাকেটটা ছোট প্যাকেট পাওয়া যায়, বড় প্যাকেট পাওয়া যায়। তবে আপনারা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিতে পারেন। এটা ইন্দ্রোফিল কোম্পানি, আপনারা যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড নিতে পারেন। আমি এটা নিয়েছি 100 গ্রাম 4 ড্রাম হবে, 4টে ভাগ করে এনেছি। দেখুন বন্ধুরা, 15 লিটার ড্রামে 4 ড্রাম হবে। 15 লিটার ড্রামে 4 ড্রাম হবে। আমি একটা নিয়ে নেবো, 3টে এখানে রেখে দিচ্ছি, 3টে সাইড করে রাখছি। যদি পাতাতে দাগ অতিরিক্ত মাত্রায় দেখা যায়
তবে আপনারা 2 গ্রাম করে ব্যবহার করবেন। জলটা কিছুটা পরিমাণে ঢেলে দিচ্ছি। এতে ফাঙ্গিসাইডটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ঢেলে দিয়ে এই একটা ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তবে আপনারা এই টেকনিক্যালের ভালো কোম্পানির ফাঙ্গিসাইড নেবেন, এতে খুব ভালো কাজ হবে। তবে স্প্রিনটাও খুব ভালো কোম্পানি, আপনারা স্প্রিনটাও ব্যবহার করতে পারেন। কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব এই ফাঙ্গিসাইডটি জলের সঙ্গে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর স্টেপটোসাইক্লিনটি জলের মধ্যে দিয়ে দেবেন। মাইসিনের প্যাকেটটা কাটার জন্য ছুরিটা বের করে নেব। বন্ধুরা, এই মাইসিনটা 10 লিটার ড্রামের 3 ড্রাম হবে। আমি এখানে মাইকোমাইসিন নিয়েছি, স্টেপটোসাইক্লিন হলে খুব ভালো হয়। তো স্টেপটোসাইক্লিন আমাদের দোকানে অ্যাভেলেবেল নেই, তাই মাইসিন নিয়েছি। এবার আসি স্টেপটোসাইক্লিন কিংবা মাইসিন আপনারা কেন ব্যবহার করবেন। যদি আপনার গাছে ব্যাকটেরিয়া উইল নামক রোগ থাকে, তবে শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে এই দাগটি ঠিক করা যায় না, তাই স্টেপটোসাইক্লিন ব্যবহার করতে হবে। এতে আপনার গাছে ওই রোগটি থাকবে না এবং আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আগে আমি স্প্রিন ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ স্টেপটোসাইক্লিন এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মেশাতে গেলে তখন মিশবে না, তাই ওটা আগে থেকে মিশিয়ে নিয়েছি। এই স্টেপটোসাইক্লিনটি 6 গ্রামের পাতা, আমার ড্রাম 15 লিটারের, তাই আমি এই স্টেপটোসাইক্লিন দুটি ভাগে ভাগ করে নেব এবং জলের সঙ্গে মিশিয়ে দেব। দুটি ভাগ সমান হয়ে গেছে। এবার একটি ভাগ জলের মধ্যে দিয়ে দেব এবং একটি ভাগ রেখে দেব পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে মেশাচ্ছি। এইভাবে দুটোকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করবেন, এতে খুব ভালো কাজ হয়। জিঙ্কের ঘাটতি। ফাঙ্গিসাইড এবং স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহারের পরের দিন আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। আগের দিন আমরা ফাঙ্গিসাইড এবং স্টেপটোসাইক্লিন ব্যবহার করেছিলাম। ওটা যদি পুঁইশাক গাছে কোনো রোগের জন্য দাগ দেখা যায়, তাহলে সম্পূর্ণভাবে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। অনেক সময় আবার জিঙ্কের জন্য পাতাতে দাগ দেখা যায়, তাই আজকের এনেছি জিঙ্ক। এই জিঙ্কটা কেন ব্যবহার করবেন? জিঙ্ক পুঁইশাক গাছের বৃদ্ধি ও বিকাশে মারাত্মকভাবে কাজ করে। এছাড়াও গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুঁইশাক গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে পুঁইশাক পাতাতে দাগ, পুঁইশাক গাছের কাণ্ডতে দাগ, এই দাগগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে দেয়। তবে নিচের পাতাতে অনেক সময় দাগ ছোট ছোট হয়ে যায়, তবে সম্পূর্ণভাবে রিমুভ হয় না। কিন্তু উপরের যে পাতাগুলো ছাড়তে থাকে সেগুলো আর দাগ দেখা যায় না। এইভাবে জিঙ্ক পুঁইশাক গাছে মারাত্মকভাবে কাজ করে। এই জিঙ্কটা কখন ব্যবহার করবেন? জিঙ্কটা রোদের সময় ব্যবহার করবেন। দেখুন এখানে কতটা রোদ পড়েছে। আমি এনেছি চিলেটেড জিঙ্ক। এই জিঙ্ক 10 লিটারে 10 গ্রাম করে ব্যবহার করবেন। এটা 20 গ্রাম আছে, আমার পুঁইশাক গাছে লাগবে 10 গ্রাম, তাই আমি এটা হাফ করে নিচ্ছি। প্রথমে আমরা ড্রামটাকে খুলে নেব। আমাদের ড্রামের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই দড়ি দিয়ে বেঁধে রেখেছি। জিঙ্কটা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি ভাগ রেখে দিলাম পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। সাইডে এটা রেখে দিলাম। এরপর জলটা ঢেলে দেব।
আমার 16 লিটারের ড্রাম, আমার লাগবে 10 লিটার জল। তাই আমি ড্রামটা দেখে নেব কতটা পরিমাণে জল দিয়েছি। 10 লিটার হয়ে গেছে। 10 লিটার হয়ে গেছে। বন্ধুরা, এবারে জলটা একটু ঘেঁটে নেব। জিঙ্ক জলের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা দিয়ে দেবো। আমাদের ড্রামটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখানে ড্রামটা রেডি করলাম। এখান থেকে আমার পুঁইশাক গাছের দূরত্বটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এটা পাইপ বিছানো আছে। পাইপের মাধ্যমে আমরা পুঁইশাক গাছে জল দিয়ে থাকি। এটা আমাদের পুরনো পুঁইশাক গাছ, আর এই যে নতুন পুঁইশাক গাছ। প্রচণ্ড রোদ পড়েছে, তাই ভিডিও ভালো আসছে না। তবে আপনারা স্টেপটোসাইক্লিন এবং ফাঙ্গিসাইড ব্যবহারের পরের দিন জিঙ্ক ব্যবহার করবেন। যদি আপনারা তিনটেকে একই সঙ্গে ব্যবহার করতে চান, তবে দুপুর 2টোর সময় তিনটেকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। কারণ জিঙ্ক ব্যবহার করা হয় রোদের সময় এবং ফাঙ্গিসাইড স্টেপটোসাইক্লিন ব্যবহার করা হয় বিকালে কিংবা সকালে কম রোদে। তাই যদি আপনারা দুপুর 2টোর পরে স্প্রে করেন, এতে তিনটে ওষুধ একসঙ্গে কাজ করবে। কিন্তু তিনটে একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে ভালো কাজ হয় না। তাই জিঙ্ক আলাদাভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। জলের সঠিক ব্যবহার শুধুমাত্র পুঁইশাক গাছ না, যে কোনো গাছে জলের ঘাটতি দেখা দিলে পাতাতে দাগ দেখা যায়। তবে পুঁইশাক গাছ রোদ এবং জল পছন্দ করে। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের ফলে মাটি শুকিয়ে যায়। এই সময় ঘন ঘন জল সেচের প্রয়োজন হয়। যখন দেখবেন মাটি ভিজে আছে কিন্তু মাটিতে ফাট নিয়েছে, তখনই জল দেবেন। যদি পাতাতে দাগ দেখা যায়, সকাল এবং দুপুরবেলা জল দেবেন। বিকালবেলা কখনো জল দেবেন না, কারণ বিকেলবেলা যদি জল দেন তবে পুঁইশাক গাছের অনেক পাতা সারা রাত ভিজে থাকে এবং সকালে রোদ ওঠার পরে পুনরায় শুকিয়ে যায়। যদি আপনার গাছের পাতা রাতে ভিজে থাকে, তবে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যদি আপনারা সকাল এবং দুপুরবেলায় জল দেন, ওই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিকালে জল দেওয়ার পর যদি দেখেন গাছের পাতার দাগগুলি 4-5 দিনের মধ্যে দ্রুত ছড়িয়ে গেছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে রাতে গাছের পাতা ভিজে থাকার কারণে এই ফাঙ্গাসটি ছড়িয়ে গেছে এবং দাগগুলি হয়েছে। পুঁইশাক গাছের পাতাতে যদি দাগ থাকে, বিকালে কখনো জল দেবেন না। যদি বিকালে জল দেন, জল দেওয়ার সময় লক্ষ্য রাখবেন পাতাতে কোনোভাবে জল না লাগে। তবে বৃষ্টির জল গাছের কোনো ক্ষতি হয় না, এতে গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং গাছ সবুজ সতেজ হয়ে ওঠে। যদি অতিরিক্ত মাত্রায় এই রোগটি দেখা যায় এবং কোনো ফাঙ্গিসাইড দিয়ে রোগটি কন্ট্রোল করতে না পারেন, তখন যে ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে সেগুলি হলো ঘন পুঁইশাক চাষ, চাষের জায়গা পরিবর্তন, সরিষার খোল এবং জৈব সারের ব্যবহার। ঘন পুঁইশাক চাষ, যদি আপনার পুঁইশাক গাছ অতিরিক্ত ঘন হয়, পুঁইশাক গাছ সরু হতে থাকে। পুঁইশাক গাছের মধ্যে সঠিকভাবে রোদ পৌঁছায় না, এর ফলে ওই রোগটি পুঁইশাক গাছের মধ্যে দ্রুত ছড়িয়ে যায় এবং গাছ খুব তাড়াতাড়ি দাগ হতে থাকে। আবার অনেক সময় ঘন পুঁইশাক চাষ করার ফলে সঠিকভাবে খাবার পায় না। জিঙ্ক এবং অন্যান্য খাবারের ঘাটতির জন্য পুঁইশাক পাতাতে দাগ লক্ষ্য করা যায়। তাই ঘন পুঁইশাক হলে পুঁইশাক তুলে পাতলা করে দেবেন। চাষের জায়গা পরিবর্তন, আপনি যে জায়গাতে পুঁইশাক চাষ করছেন 2-3 বছর পর ওই জায়গাতে অন্য যে কোনো ধরনের ফসল চাষ করবেন। যখন আপনি 1 বছর অন্য ফসল ফলাবেন, তখন মাটির মধ্যে থাকা পুঁইশাক গাছের ফাঙ্গাস মারা যায়। যখন আপনি ওই জায়গাতে পুনরায় আবার পুঁইশাক চাষ করবেন, তখন পুঁইশাক গাছে ওই রোগগুলি আর দেখা যায় না। তবে আপনারা সঠিক পরিচর্যা করবেন। হয়তো নতুন জায়গাতে পুঁইশাক চাষ করেছেন, কিন্তু সঠিক পরিচর্যা না করার ফলে পুঁইশাক পাতাতে দাগ দেখা যায়।
সঠিক পরিচর্যা বলতে যেমন সঠিক সময়ে জল দেওয়া, সার বিষের সঠিক ব্যবহার প্রভৃতি। সরিষার খোল এবং জৈব সারের ব্যবহার। সরিষার খোল ব্যবহার করতে বলা হচ্ছে কারণ সরিষার খোলের মধ্যে গাছের সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকে, যা গাছের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। এতে গাছ গাঢ় সবুজ হয়ে ওঠে। এছাড়াও সরিষার খোল গাছের পোকামাকড় এবং ক্ষতিকারক রোগ জীবাণুর হাত থেকে গাছকে রক্ষা করে। মাটির স্বাস্থ্যকে ভালো রাখে, তাই সরিষার খোল ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরিষার খোলের দাম অনেক বেশি, তাই কম পরিমাণে সরিষার খোল এবং আপনার সুবিধা মতো বেশি পরিমাণে যে কোনো ধরনের জৈব সার ওই খোলের সঙ্গে মিশিয়ে পুঁইশাক গাছে ব্যবহার করবেন। জৈব সার বলতে গোবর সার, ধানের খড় পচা, পোল্ট্রি লিডার প্রভৃতি। গাছের পাতাতে দাগ দেখা দিলে ভিডিওতে দেওয়া ওষুধগুলি 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করবেন। এছাড়াও ডিএপি এবং সরিষার খৈল ব্যবহার করবেন। এতে আপনার গাছের নিচের পাতার দাগগুলি ছোট ছোট হয়ে যাবে। উপরে যে নতুন পাতাগুলি ছাড়বে ওই পাতাতে আর কোনো ধরনের দাগ দেখতে পাবেন না। এইভাবে আপনার গাছের পাতার দাগগুলো রিমুভ হতে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।